আমার নকশি খাতায় আপনাদের সকলকে স্বাগত। আজ যে গল্পটি পড়ব তার নাম একটি ভৌতিক প্রেমের গল্প, লেখা প্রচেত গুপ্ত। ট্রেন লেট। স্টেশনের বাইরে পা দিয়েই বৈদ্যনাথ চমকে উঠল। ওটা কনক না? হ্যাঁ, কনকই তো। ওই ফ্যাকাশে হয়ে যাওয়া সবুজ ছাপা শাড়ি, রং চটা লাল ব্লাউজ, লম্বা বিনুনি পিঠ থেকে গড়িয়ে একপাশে পড়েছে। মেয়েটা নিজের শখ আহ্লাদের জন্য একটা পয়সাও খরচ করতে চায় না। ভালো একটা শাড়ি কেনে না, চটি কেনে না, একজোড়া ছোট দুল, হাতের একটা বালা, গলায় একটা সরু চেন ছাড়া সোনাদানা বলতে কিছু নেই। তাও গত বছর মে মাসে হাতের বালাটা বাঁধা দিয়েছে। বদ্রীনাথের ব্যবসায় টাকার দরকার। বদ্রীনাথ জানে নিজের জন্য খরচ না করাটা কনকের একটা গুণ। সংসারের হাল ভালো নয়। ভালো নয় বললে কম বলা হয়, বেশ খারাপ। বদ্রীনাথের একরত্তি ব্যবসা আজ ভালো তো কাল মন্দ, সব সময় টলমল। কনক সব সময় 2 পয়সা সাশ্রয়ের জন্য ব্যস্ত থাকে। মেয়েটার আরও একটা ব্যাপার আছে, মোটে রাখতে পারে না। এটা গুণ না দোষ? মনে হয় দোষ। বউ না রাখলে বাড়ি কেমন ঝিমোনো মতো লাগে। স্বামী স্ত্রীর ঝগড়া সংসারে সুলক্ষণ। ঝগড়া ছাড়া সংসার টেকে না। বাজারের প্লাস্টিকের ব্যাগটা পায়ের কাছে রাখা, মুখ দেখা যাচ্ছে না কনকের। সে পিছন ফিরে আছে। ধুস! বদ্রীনাথ নিজেকে মনে মনে ধমক দিল। তোমার মাথাটা কি একেবারে গেছে বদ্রীনাথ? কনক কোথা থেকে আসবে? স্টেশনের বাইরে সন্ধ্যের পর বাজার বসে, স্টেশন বাজার। নামেই বাজার, গায়ে গতরে একটুখানি। হাতে গোনা কয়েকটা আনাজপাতি, ফলমূলের দোকান আর একজন আলু পেঁয়াজ আনে। আগে মাছ মাংসের ব্যাপার ছিল না, মাস কয়েক হলো পানু মাছ নিয়ে বসছে। ছেলেটার পায়ে সমস্যা রয়েছে, খুঁড়িয়ে হাঁটে, তবে মুখে সব সময় হাসি। বদ্রীনাথ এই হাসির দিকে তাকায় না। দোকানের হাসি, খদ্দেরের ফাঁসি, ঠকানোর কল। যাক, এইটুকুতেই বাজার শেষ। ওহ, শেষ না, ইদানিং এক কোনায় পানুর বুড়িমা ফুল নিয়ে বসছে, পুজোর কুচো ফুল। ফুলের সঙ্গে বাড়িতে বানানো ধূপ, টুকটাক বিক্রি হয়। আনাজপাতির দোকানের ওপর কনক ঝুঁকে পড়েছে। বদ্রীনাথ নিজেকে শান্ত করবার চেষ্টা করল। এটা একটা ভুল। পিছন থেকে দেখলে অনেক সময় এরকম হয়। এই ভুল সে আগেও করেছে, সকলেই করে। চেনা লোক ভেবে অচেনা কাউকে ডেকে ফেলে, তখন অস্বস্তির মধ্যে পড়তে হয়। আর আজ তো ভুল দেখার চান্স এক কাঠি বেশি। ট্রেনে ঘুমিয়ে পড়েছিল, হাওড়া থেকে গাড়িতে উঠে জায়গা পেয়ে গেল একেবারে জানলার পাশে। একেই বলে ট্রেন ভাগ্য। বদ্রীনাথের বিশ্বাস তার ট্রেন ভাগ্য সব সময়ই ভালো। 2 বছর আগে এই ট্রেনেই কনকের সঙ্গে আলাপ। নর্মাল আলাপ নয়, গায়ে পড়া আলাপ। ভাবলে আজও হাসি পায়। গাদা খানেক জিনিস নিয়ে হাওড়া থেকে উঠেছিল, হাতে 2 ঢাউস ব্যাগও, কাঁধে ঝুলি। আগের 2 গাড়ি ক্যান্সেল হওয়ায় কামরায় ভিড় ছিল খুব, ঠাসাঠাসি অবস্থা। ওপরে রড ধরাও কঠিন। তার মধ্যে ডায়ে বাঁয়ে কোনো রকমে চেপে চুপে দাঁড়িয়েছিল বদ্রীনাথ। বুঝতে পারছিল একটু এদিক ওদিক হলেই কেলেঙ্কারি ঘটবে, লোকের গায়ে পড়তে হবে। হলেও তাই। হঠাৎই ট্রেনের সামান্য গা ঝাড়াতে সে ব্যালেন্স হারালো, হুমড়ি খেয়ে পড়লো সামনে। আর পড়বি তো পড়লো একেবারে সামনে দাঁড়ানো মেয়েটার গায়ের ওপর। এইসব ক্ষেত্রে মেয়েরা রণমূর্তি ধারণ করে, ধমক, শাসানি, গালিগালাজে মুন্ডপাত করে। ভিড়, ঝাঁকুনি, বাজে কথা। গায়ে পড়বার আসল কারণ মেয়ে ছেলের শরীর ছোঁবার চুকচুকানি। বদ্রীনাথ গালি শোনবার জন্য মনে মনে প্রস্তুত হলো। আর তখনই মেয়েটা মুখ ফিরিয়ে শান্ত গলায় বলল, ও কিছু না, আমাকে একটা ব্যাগ দিন। অত জিনিস নিয়ে দাঁড়ানো যায়? দিন আমাকে। এই মেয়ে কনক। 4 মাস যেতে না যেতেই বদ্রীনাথের সঙ্গে বিয়ে হয়ে গেল। এত দ্রুত বিয়ে হবার পিছনে কারণ দুজনের শুধু গভীর ভালোবাসা নয়, কারণ কনকের বাড়িতে ঝামেলা। তার বিয়ে পাকা হয়ে গিয়েছিল, পাত্র প্রাইমারি স্কুলের শিক্ষক। কনকের মা বিয়ের দিন ঠিক করলেন। কনক ঠিক করল বাবার লৌহ কঠিন পাত্র নয়, সে বিয়ে করবে
নার্ভাস টাইপ, হাসি খুশি গো বেচারা বৈদ্যনাথকে, টলমল রোজগারের বৈদ্যনাথকে, যার নিজের বাড়ি নেই, কলকাতা থেকে 1.5 ঘন্টা দূরের মফস্বলে 1.5 কামরা ভাড়া নিয়ে থাকে। জানলা আছে, পর্দা নেই, কুয়ো আছে তবে শুকনো, বাড়ির বাইরে টিউবওয়েল থেকে জল নিতে হয়। কনক বিয়ে করেও ফেলল, বাড়িতে লুকিয়ে কলকাতায় পালিয়ে রেজিস্ট্রি, মন্দিরে মালা বদল। অবশ্যম্ভাবী যে ঘটনা ঘটবার তাই হলো, কনকের বাবা মা মেয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন। একে ট্রেন ভাগ্য ছাড়া আর কি বলবে বৈদ্যনাথ? নইলে এমন মিষ্টি মুখের চমৎকার মেয়ে তার বউ হয়? আশ্চর্যের কথা, এই ট্রেনেই মানার সঙ্গে দেখা হয়েছিল বৈদ্যনাথের। ঢলঢল চেহারার মানা, কনকের থেকে কম করে 5-7 বছরের বড়। লাস্ট ট্রেনের ফাঁকা কামরার এক কোণায় বসেছিল। বুকের অগোছালো কাপড় ঠিক না করে বৈদ্যনাথের দিকে তাকিয়ে মুখ টিপে হেসে বলেছিল, ভাগ্যিস আপনি উঠলেন, ফাঁকা কামরায় ভয় লাগে খুব। নামবার আগে মানা কলকাতার ঠিকানা বলেছিল, আসেন না একদিন, ঘরে একাই থাকি। গা ঝিনঝিন করে উঠেছিল বৈদ্যনাথের। এটাও ট্রেন ভাগ্য কিনা? যাই হোক, কনককে এখন দেখা একটা মস্ত ভুল। বৈদ্যনাথ বুঝতে পারছে এই ভুলের কারণ আছে। কাল রাতে ঘুম হয়নি তেমন। কলকাতায় মানার ঘরে থাকলে রাতে ঘুমানোর জো নেই। মেয়েটা কায়দা কানুন জানে বটে, নতুন সব রং ঢং, পুরনো বাসি বলে কোনো ব্যাপারই নেই। আজ একরকম তো কাল আর এক রকম। যখনই মানার কাছে রাতে থাকে ঘুমোতে ঘুমোতে ভোর করে দেয়। কালও দিয়েছে। আজ ট্রেনে উঠে সিট পেয়ে ঘুম দিয়েছিল ট্রেনে। অনেক সময় ঘুমের পরপর শরীরে সব কিছু ঠিকমতো কাজ করে না, টাল খায়। ঘুম আর জেগে থাকা হলো দুটো আলাদা অবস্থা। একটা অবস্থা থেকে আরেক অবস্থায় যেতে গেলে টাল তো খেতেই হবে। এখন নিশ্চয়ই সেরকম কিছুই হয়েছে, নইলে কনককে কেন দেখবে? তাকাবো না ভেবেও সাইকেল স্ট্যান্ডের দিকে যেতে গিয়ে বৈদ্যনাথ ফের তাকালো। আনাজপাতির দোকানের সামনে কনক নিচু হয়ে আছে, মন দিয়ে কিছু বাঁচছে, বেছে সামনের ছোট ঝুড়িতে রাখছে। বদ্রীনাথের এই বাজার মোটে পছন্দ নয়। সে বলে, সব বাসি, সকালে বিক্রি না হওয়া মাল সব, সেগুলোই গছানোর তাল। জিনিস যে ভালো নয় কনকও জানে, তবে দাম কম, দরাদরিও চলে, অভাবের সংসারে সুবিধে হয়। এই সুযোগটুকুই নেয় কনক। বদ্রীনাথকে কতবার বলেছে, তুমি 9টার গাড়িতে আসবে, আমি বাজারে থাকবো, আমাকে নিয়ে ফিরবে। সাইকেলের হ্যান্ডেলে বাজারের থলি ঝুলিয়ে দুজনে মিলে হেঁটে বাড়ি ফেরে। কনক বকবক করে, বদ্রীনাথ চুপ করে থাকে। মানা যেদিন শরীর সুখের চরম মুহূর্তে তাকে বলেছিল, ডার্লিং আমায় বিয়ে করবে কবে, বদ্রীনাথ আকাশ থেকে পড়েছিল, বলেছিল অসম্ভব, কনক আছে তো। ছিটকে সরে গিয়েছিল মানা। বদ্রীনাথের দিকে পিছন ফিরে বসে জামা পরতে পরতে বলেছিল, তাহলে কনককে নিয়ে থাকো, আমার কাছে আসো কেন? বাসি বউ যদি ভালো লাগে আমাকে জ্বালাও কেন, আমি কি সস্তা? বদ্রীনাথ হাত রেখেছিল মানার কাঁধে। মানা হাত সরিয়ে গলায় ঝাঁঝ নিয়ে বলেছিল, ঝামেলা করো না। বদ্রীনাথ কাতর গলায় বলেছিল, মানা বোঝবার চেষ্টা করো। মানা ঘাড় ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলেছিল, কি বুঝবো বউয়ের কথা? আমি কেন বুঝতে যাব? তুমি আমাকে বোঝো? বউকে ঘরে রাখবে আর আমি সারা জীবন বাজারে পড়ে থাকব কেন? আমার ঘর সংসারে সকাল্লাদ নেই? রাত পেরোলে কটা পয়সা দাও বলে আমার সকাল্লাদ সব কিনে নিয়েছো নাকি? লাথি মারি তোমার পয়সার মুখে। বেটা ছেলের অভাব আছে আমার? বদ্রীনাথ উঠে বসে, অস্থির গলায় বলে, শুধু পয়সা কেন, আমি তোমাকে ভালোবাসি মানা। মানা রাগে গড়গড় করে বলে, মিছে কথা বলো না, বলো তোমার শরীর ভালোবাসি। বউটা বাসি হয়ে গেছে তাই মাঝে মাঝে এসে। সত্যি কি কনক বাসি হয়ে গেছে, নাকি মানাকে দেখার পর থেকে এমনটা মনে হয়েছিল বদ্রীনাথের? এক ধরনের জাল বিছিয়েছে মানা। মাকড়সা পোকা ধরবার জন্য যেমন জাল বিছিয়ে রাখে, একবার আটকালে বেরোনো যায় না। সেদিনও বদ্রীনাথের তাই মনে হচ্ছিল। মানা রাগে ফোঁস ফোঁস করে বলেছিল,
সত্যি যদি ভালোবাসতে তবে ঘরে নিয়ে গিয়ে তুলতে আমাকে। সঙ্গে একটা ব্যাটা ছেলে থাকলে সব দিক থেকে সুবিধে, অনেক জ্বালাতন থেকে বাঁচি। বদ্রীনাথ কপালের ঘাম মুছে বলল, কি করব মানা, কনক আছে যে। মানা উঠে দাঁড়িয়ে শাড়ি পরতে থাকে, বলে, কি করবে তুমি জানো? বদ্রীনাথ অসহায়ভাবে বলে, তুমি বলে দাও কি করব। মানা তীক্ষ্ণ গলায় বলে, অনেক হয়েছে, আর না, এবার বউকে ছাড়তে হবে তোমায়। বদ্রীনাথ চমকে উঠে বলে, ডিভোর্স? কনককে ডিভোর্স করতে বলছো? মানা একটু চুপ করে থাকে, স্থির চোখে তাকায়। এই চোখে যে কি হাতছানি আছে সে জানে কেবল বদ্রীনাথ। আবার মানা খাটে ফিরে আসে, ঝুঁকে পড়ে বদ্রীনাথের গলা জড়িয়ে ধরে দু হাতে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ওঠে। সে ফিসফিসানিতে আদর ছিল, তার থেকে বেশি ছিল হুমকি। বউকে ডিভোর্স করবে না মেরে ফেলবে সে তুমি জানো বদ্রীনাথ, তোমার ব্যাপার, আমার মাথা ব্যথা নেই। মোদ্দা কথা, কনককে তোমায় সরাতে হবে, আর না সরালে আমি যাব তার কাছে, সব বলবো তাকে। তাকে গুছিয়েই বলবো কেমন করে তুমি আমার কাছে আসো, এসে কেমন করে সব। এবার তুমিই ঠিক করো, বউকে ছাড়বে না মারবে। মেরে ফেলবো? কনককে খুন করব? মানা এসব কি বলছে? এ কথা শোনাও পা। কনক তাকে ভালোবাসে, সেও কি ভালোবাসে না? অবশ্যই বাসে। কনকের মতো মেয়ে হয়, সব দিয়ে বিশ্বাস করে স্বামীকে, যেটুকু আছে তাই দিয়ে, যা নেই তাই দিয়েও। কিন্তু বদ্রীনাথের তো আর উপায় নেই, মাকড়সার জালে পা জড়িয়ে ফেলেছে। মানা সব বলে দিলে কনক কি করবে? রেল লাইনে গলা দেবে? দিতেও পারে, কিন্তু সে মৃত্যুও তো সুখের হবে না, তাকে তো সব জেনে মরতে হবে। বদ্রীনাথের বিশ্বাসঘাতকতার সবটা জেনে মরতে হবে। দু হাত দিয়ে মুখ ঢাকে বদ্রীনাথ। মানা ঝাঁঝিয়ে ওঠে, এখন মুখ ঢাকলে কি হবে? যা কালি লাগবার লেগে গেছে। আর আমার ঘরে বসে থাকলে চলবে না তো বাপু, অন্য লোক আসবে। এবার বউয়ের কাছে ফিরে যাও গুটি গুটি। পায়ের কাছে রাখা বাজারের থলিটা হাতে তুলে কনক এবার মুখ ফেরালো। তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিল বদ্রীনাথ, সেই টলটলে মুখ, সেই কপালে ছোট্ট কালো টিপ, শান্ত দুটি চোখ। বৈদ্যনাথের গা হাত পা ঝিমঝিম করে উঠল। পাশে দাঁড়ানো একটা রিকশার আড়ালে চট করে সরে গেল। কনক, কনক কিভাবে এসেছে? কনক ফলের দোকানে গিয়ে দাঁড়িয়েছে। বদ্রীনাথ রিকশার আড়াল থেকে খানিকটা বেরিয়ে এলো। কনক ফল কিনল। আচ্ছা, মেয়েটা কনকের মতো দেখতে কেউ নয় তো? হতেই পারে, একটা মানুষের মতো দেখতে আরেকটা মানুষ তো থাকেই, কে আসল কে নকল গুলিয়ে যায়, যায় না? বউকে মারতে বেশি বেগ পেতে হয়নি বদ্রীনাথের, বেশি ভাবনা চিন্তাও করেনি। এক শনিবার ভোরে মরমর বাবাকে দেখতে 4 বছর পর বাপের বাড়িতে গেল কনক। 2 ঘন্টার মধ্যে ফিরে এলো কাঁদতে কাঁদতে। বাবা দেখা তো করেইনি, ঘরে ঢুকতে পর্যন্ত দেয়নি। বদ্রীনাথ দেরি করেনি, বিষ কেনাই ছিল, খুব কড়া বিষ। নিজের খাওয়া হলে কনকের খাবারে মিশিয়ে দিল। কনক এখন খাবে না, তার মন খারাপ। খাবার ঢাকা দিয়ে কলকাতার গাড়ি ধরতে বেরিয়ে পড়ল বদ্রীনাথ। বেচারি মেয়ে, বাবা মায়ের কাছ থেকে খুব আঘাত পেয়েছে। রাতে বাড়ি ফিরে পাড়ার লোক ডেকে দরজা ভাঙতে হয়েছিল বদ্রীনাথকে। দুঃখে অপমানে কনক খাবারে বিষ মেখে খেয়ে আত্মহত্যা করেছে। আহারে, পুলিশ এলে বিষের শিশি হাতে তুলে দিয়েছিল বদ্রীনাথ নিজে। কনক এবার মাছের দোকানে। বদ্রীনাথ রাস্তায় নেমে এলো। মাছওয়ালা এবার নির্ঘাত বাসি মাছ ধরাবে। মানার কাছে গিয়ে প্রথম চোটে খুব খানিকটা কেঁদেছিল বদ্রীনাথ। মানা বলেছিল, ঢং, বউ সুইসাইড করে আবার ধেড়ে বুড়ো কাঁদে, যত সব ন্যাকামি। ন্যাকা পুরুষ দেখলে আমার গা জ্বলে যায়।
সুইসাইডের সময় পেয়ারের বউ তোমাকে মনে রেখেছিল? তবে ভালোই হয়েছে, তুমি এখন থেকে আমার। কাল শেষ রাতে মানা বিয়ের কথা তুলতে বদ্রীনাথ বলে, দাঁড়াও, এখন বিয়ে করলে সবাই সন্দেহ করবে, কটা দিন যেতে দাও। মানা ভুরু কুঁচকে বলে, কিসের সন্দেহ করবে? বদ্রীনাথ হেসে বলে, খুনের। মানা ধরফর করে উঠে বসে, গায়ের কাপড় সামলে চোখ বড় বড় করে বলে, এই তুমি বউকে খুন করেছো নাকি মাইরি? হুরি বাবা। বদ্রীনাথ ঠান্ডা গলায় বলে, হ্যাঁ। তারপর মুচকি হেসে পাশ ফেরে। সারাদিন ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরেছে বদ্রীনাথ। 3 মাস হয়ে গেল কনক নেই, এখনো অভ্যেস হয়নি। বাড়ি ফিরে একা লাগে, দুটো নাকে মুখে গুঁজে শুয়ে পড়ে। ঘুমের মধ্যে বাসি বউয়ের জন্য মাঝে মাঝে ভুল করে হাত বাড়ায়। আজও বদ্রীনাথের ট্রেন ভাগ্য ভালো ছিল, গাড়ি ফাঁকা, তারপরেও দরজার কাছে দাঁড়িয়েছিল বদ্রীনাথ। হু হু করে গাড়ি ছুটছিল, ঝড়ের মতো বাতাস এসে লাগছিল চোখে মুখে। বাজার ফাঁকা হয়ে আসছে, দোকান গোটানো শুরু হয়েছে। এবার আলো নিভে। বদ্রীনাথ আর পারল না, রাস্তায় নেমে কনকের মতো দেখতে মেয়েটার দিকে এগিয়ে গেল দ্রুত পায়ে। বদ্রীনাথ আর কনক এখন পাশাপাশি হাঁটছে, বাড়ি ফিরছে দুজনে। বদ্রীনাথ স্টেশনে স্ট্যান্ড থেকে সাইকেল নিয়েছে, সাইকেলের হাতলে বাজারের ব্যাগ, ব্যাগের ছেঁড়া হাতল দড়ি দিয়ে বাঁধা। রাস্তা শুনশান। কনক বলল, তোমার জন্য রোজ অপেক্ষা করি, তুমি ফিরলে একসঙ্গে বাড়ি যাব বলে। তুমি দেরি করো, আমাকে একা ফিরতে হয়। বদ্রীনাথ বলল, আর বাসি পচা জিনিস কিনবে না। কনক বলল, কি করব, গরিব বরের সংসারে খরচ বাঁচাতে হবে না? বদ্রীনাথ হেসে বলল, আজও আমি আগে আসতাম, গাড়ি লেট করলো। হতচ্ছাড়া কোন একটা লোক দরজার কাছে দাঁড়িয়েছিল, হাত ফসকে পড়েছে না নিজেই ঝাঁপ দিয়েছে কে জানে, হয়তো মরবার ইচ্ছে জেগেছিল। ব্যাস, গাড়ি গেল আটকে। সেই লোককে তুলে হাসপাতালে পাঠিয়ে তবে গাড়ি ছাড়ল। লোকটা মরে যাবে, অত জোরে ছোটা ট্রেন থেকে পড়েছে, তার উপরে পোস্টে ধাক্কা। কনক বলল, ইস মা গো, তুমি কিন্তু দরজায় দাঁড়াবে না একদম। বদ্রীনাথ চাপা গলায় হাসল। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে শুনশান পথঘাট, ভেসে যাচ্ছে লোকালয়। সেই আলো রহস্যময়, রহস্যময় আলোতে বদ্রীনাথ আর কনককে ভারী সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে তারা কুয়াশা মেখে ধীর পায়ে হাঁটছে। আহারে, বড় সুন্দর লাগছে। একটু আগে ট্রেন থেকে পড়া লোকটার পরিচয় জানতে পেরেছে হাসপাতাল। মরা লোকটার পকেটে কাগজের টুকরো পাওয়া গেছে, তাতে লেখা বদ্রীনাথ, বদ্রীনাথ সামন্ত। একটি ভৌতিক প্রেমের গল্প, লেখা প্রচেত গুপ্ত। গল্পটি এখানেই শেষ হলো। ভালোবাসার আসলে মৃত্যু হয় না। গল্পটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নকশি খাতাকে নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন। আজ আসি।